ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুজনেই দুটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। হাইকোর্টে মামলাটা করা আমার মনে হয় একটা মিডিয়া স্টান্ট ছাড়া আর কিছুই ছিল না, এবং সেটা ডিসমিস হয়ে যাওয়ার পরে তো পরিষ্কার। 26,000 চাকরি বাতিল সংক্রান্ত আদালত অবমাননার মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট, কি বলবেন এই বিষয়ে? দেখুন, যদি আদালত অবমাননার কোনো মামলা হতে হয়, যেহেতু ডিভিশন বেঞ্চের জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে মার্চ করে গেছে, তাই আইডিয়ালি হওয়া যেটা উচিত সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা হওয়া উচিত যদি সেটা অবমাননা পর্যায়ে যায়। এবং সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর পর্যন্ত একাধিক ডিসিশনে একাধিক ডিরেকশনস দিয়েছে, সেগুলো কমপ্লাই করতে হবে। সেই জন্য 31শে ডিসেম্বরের আগে কোনো রকম কোনো অবমাননার জায়গা আছে বলে আমার মনে হয় না। যা স্কোপ দেওয়া আছে সেটা সুপ্রিম কোর্ট দিয়েছে, এবং অবমাননার মামলা হলে সেটা সুপ্রিম কোর্টেই হবে। মামলাকারীদের দাবি ছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পদক্ষেপ নেয়নি এসএসসি বা স্কুল শিক্ষা দপ্তর। দেখুন, রিভিউ পিটিশন হয়েছে এক দফা, আপনারা জানেন সুপ্রিম কোর্টে এক দফা রিভিউ পিটিশন হওয়ার পরে কিছু রিল্যাক্সেশন, কিছু চেঞ্জেস দেওয়া হয়েছে, এবং পরবর্তীকালে আরও রিভিউ পিটিশন ফাইল হচ্ছে অলরেডি। যারা চাকরি হারিয়েছেন তারা রিভিউ পিটিশন করছেন, রাজ্য সরকার ইতিমধ্যে রিভিউ পিটিশন করেছেন, তাতে কিছু না কিছু অর্ডার হবে। সেই অর্ডারের বেসিসে কিছু ডিরেকশনস চেঞ্জ হতে পারে, আবার নাও চেঞ্জ হতে পারে। যদি সেরকম ক্ষেত্রে চেঞ্জ হয় তাহলে এক্স্যাক্টলি কি ডিসিশন আলটিমেটলি থাকছে সেটা রিভিউ এবং কিউরেটিভ এই দুটো স্টেজ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফাইনালি আইডেন্টিফাই করতে পারবো না। তাই এক্ষুনি সরকার কিছু করলো না, এক্ষুনি এসএসসি কিছু করলো না, আইনে প্রচুর ব্যর্থতা রইল, এই কথাগুলো বলাটা আমার মনে হয় রাজনৈতিক কারণে এটাকে হারি আপ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা আদালত করতে দেবে না। 2026-এর ভোটকে মাথায় রেখে যারা এসএসসি কর্মীদের বা এই 26,000 লোকেদের জীবন নিয়ে রাজনীতি করছেন তাতে কিন্তু কোনো লাভ হবে না। আইন আইনের পথে চলবে, আইনের গতি যেরকম আছে সেই গতিতেই আইন চলবে। এসএসসি এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে শুরু থেকেই সওয়াল করে দাবি করা হয়েছিল যে সংশ্লিষ্ট মামলার গ্রহণযোগ্যতা নেই, কারণ এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। না, অ্যাবসলিউটলি, কারণ কি যেহেতু সুপ্রিম কোর্ট অলরেডি একটা ডিসিশন দিয়েছে, তারপরে সেটাকে 15 দিনের মাথায় সেটাকে অল্টার করেছে অন আ রিভিউ পিটিশন, পরবর্তীকালে আরও রিভিউ পিটিশন পেন্ডিং আছে যেটা আমি আপনাকে বললাম। হ্যাঁ, আংশিক বদল হয়েছে, ডিরেকশনস চেঞ্জ হয়েছে, মডিফাইড হয়েছে, লাস্ট ডেটস চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য হাইকোর্টে মামলাটা করা আমার মনে হয় একটা মিডিয়া স্টান্ট ছাড়া আর কিছুই ছিল না, এবং সেটা ডিসমিস হয়ে যাওয়ার পরে তো পরিষ্কার। সরকার তো টাকা ফেরত নিল না এখনো। দেখুন, যেহেতু 31শে ডিসেম্বর পর্যন্ত কিছু রিল্যাক্সিং টাইম দেওয়া হয়েছে এবং সরকারের রিভিউ পিটিশন পেন্ডিং আছে, সেই জন্য আমার মনে হয় তাড়াহুড়ো করে কিছু করার প্রয়োজনীয়তা সরকারের নেই। সরকার আইন অনুযায়ী কাজ করছে এবং আইন অনুযায়ী কাজটা কমপ্লিট করবে। এই ঘটনার পর কি বিকাশ রঞ্জন এবং ফিরদৌস শামীমদের মুখ পুড়ল? দেখুন, আইনজীবীদের কাজ করেছেন, তারা যখন রাজনৈতিক কারণে নিজেদের বক্তব্য রাখেন তখন দুঃখ লাগে। কারণ কি আমাদের কাজ হচ্ছে আদালতে, মানে আমি যে মামলায় অ্যাপিয়ার করব সেই মামলায় কিন্তু আমার আদালত সামনে যে বক্তব্য থাকবে মিডিয়ার সামনেও সেই বক্তব্যই থাকবে, কিন্তু এটাকে রাজনৈতিক কারণে ব্যবহার না করাটাই আমার মনে হয় মানে কি বলবো কারেক্ট ওয়ে অফ অ্যাডভোকেসি হওয়া উচিত। এবং এই ক্ষেত্রে আমার বক্তব্য যে ফিরদৌস শামীম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখ পুড়ল কিনা আমি এর উত্তর দিতে চাইবো না, কিন্তু সত্যের জয় হবে বলেই আমার বিশ্বাস। মুখ্যমন্ত্রীর মন্তব্যে আদালত অবমাননা হয়েছিল বলে তারা দাবি করেছিলেন। আমি আপনাকে আবার বলছি, যেহেতু ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুজনেই দুটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এবং সেই রাজনৈতিক কারণে তাদেরকে অনেক সময় অনেক কথা বলতে হয় যেটা আইন বহির্ভূত। কারণ কি তাদের দুটো সত্তা আছে, আইনি সত্তা এবং রাজনৈতিক সত্তা। এই রাজনৈতিক সত্তাটা যখন আইনি সত্তার উপরে ঊর্ধ্বে উঠে যায় তখন এরকম কথা তারা বলে থাকেন। এতে কোনো সংযত কারণ আছে বলে আমি জানি না, এবং এতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। রাজনৈতিকভাবে এ থেকে সিপিএম বা আইএসএফ কোনো সুবিধে পাবে না, এবং পরবর্তীকালে বিজেপিও এর থেকে কোনো সুবিধে তুলতে পারবে না। আইন আইনের পথে চলবে এবং জাস্টিস নিজের গতিতেই চলবে, তার কোনো বিকল্প হবে না। 22 লাখ ওএমআর প্রকাশ এবং অযোগ্যদের বেতন ফেরত মামলার বিচার হবে সুপ্রিম কোর্টে। আদালত অবমাননার মামলাও কি হবে? আদালত অবমাননার সিচুয়েশন আসেনি এখনো। রিভিউ পিটিশন হয়েছে, রিভিউ পিটিশনের ডিসিশন হবে, তারপরে কিউরেটিভ পিটিশন হবে যদি রিভিউ পিটিশনে কোনো বিচ্যুতি থেকে যায়। আদালত অবমাননা হওয়ার যে স্টেজটা সেই স্টেজটা এখনো এসে পৌঁছয়নি। আমার মনে হয় যারা এটাতে রাজনীতি খুঁজছেন তারা এই কথাগুলো বলছেন, এতে কোনো লাভ নেই। সুপ্রিম কোর্টে কি বিপদ হতে পারে সরকারের?
আমার মনে হয় না সরকারের কোনো বিপদ হবে। রিভিউ পিটিশন অলরেডি দাখিল করা হয়েছে, রিভিউ পিটিশনে সরকার নিজের বক্তব্য জানাবে, তাতে আলটিমেটলি সুপ্রিম কোর্ট কি ডিসিশন নেয় সেদিকে তাকিয়ে থাকতে হবে। আপনারা জানেন আজকে আমরা 8ই মেতে দাঁড়িয়ে আছি, 13ই মে প্রধান বিচারপতি পাল্টে যাবেন, নতুন প্রধান বিচারপতি আসবেন, তারপরে এটা কোন বেঞ্চে অ্যাসাইন হবে, কোন জজেরা এই মামলা শুনবে সেটার দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে এবং আলটিমেটলি সেই ডিসিশনটা তখনই নেওয়া হবে যে কি হচ্ছে।